বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ লিটারেচার পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা জানি ইংলিশ লিটারেচার পার্টটা এমন একটা টার্ম কার্ড, যদি কেউ ইংলিশ লিটারেচারে খুব ভালো মার্ক তুলতে পারে তাহলে কিন্তু বলা যায় যে বিসিএস প্রিলিতে অনেক বেশি ভালো করা সম্ভব। কারণ ইংলিশ লিটারেচার খুব কম পড়ে, জাস্ট এখানে মেমোরিজ পার্ট, এখানে তার কিছু নাই এবং একই ধরনের প্রশ্ন বারবার রিপিট হয়। সেই কারণে ইংলিশ লিটারেচারে ভালো করা মোটামুটি তুলনামূলকভাবে সহজ। তো চলেন আমরা ইংলিশ লিটারেচারটা আলোচনা করতে যাচ্ছি। ইংলিশ লিটারেচারে 15 মার্ক থাকে আমরা জানি, এবং এই ইংলিশ লিটারেচারের প্রথম যেই আমরা এখন দেখতে পাচ্ছি অন আওয়ার বোর্ড, এটা হচ্ছে মূলত সেই টাইম টেবিলটা। এখানে সেই পিরিয়ডগুলো আছে। এখন এই পিরিয়ডের ভিতরে কার মধ্যে কোন লেখক আলোচিত হবে সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ওল্ড ইংলিশ পিরিয়ডে। তো এই যে ওল্ড ইংলিশ পিরিয়ডটা আছে, এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা আমরা শুরু করছি 450 থেকে। আমি একটা কথা বলে নিতে চাচ্ছি, আমাদের এই ইংলিশ লিটারেচার আলোচনাটা শুরুই হবে 450 সাল থেকে। 450 সাল থেকে এই এখন বর্তমান সাল পর্যন্ত, এবং এরপরে যতগুলো আসবে সেগুলো এখানে আলোচিত হবে। তো 450 সালের আগে কি ছিল কি না ছিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো এই যে 450 সাল পর্যন্ত আমরা প্রথমে দেখছি যে ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হচ্ছে কত? 450 থেকে নিয়ে শুরু করে 1066 সাল পর্যন্ত এটা আলোচনা করা হয়েছে। এখন আপনি বলতে পারবেন যে স্যার কেন এটা 1066 সাল হলো, এটা কম বেশি কেন হলো না? দেখেন, একটা যখন এই যুগের ট্রানজেকশনটা হয় তখন নির্দিষ্ট কিছু কারণ থাকে, এমনিতেই তো আর হয় না। দেখেন, তারপরে আমরা চলে যাব যে মিডিল ইংলিশ পিরিয়ড। সত্য কথা বলতে কি 450 থেকে 1066 সালের মধ্যে কারা কারা আলোচিত হবে এবং কারা কারা সেইখানে ছিল, সেই সকল ব্যক্তিবর্গগুলো আমরা যখন এর বিস্তারিত আলোচনায় যাব, দেন উই উইল টক অ্যাবাউট দ্যাট। ওকে, সো এইখানে হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ডে আমরা লক্ষ্য করছি 1066 সাল থেকে নিয়ে শুরু করে 1500 সাল পর্যন্ত। ওকে, মিডল ইংলিশ পিরিয়ডটা শুরু হচ্ছে আমার 1066 সাল থেকে। এখন এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে আমরা বেশ কয়েকটা সাব পিরিয়ড দেখতে পাবো, সাবসেকশন আমরা দেখতে পাবো। তো ওখানে প্রথমে আমরা যে সাবসেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড। হেয়ার ইউ হ্যাভ টু মেমোরাইজ ওয়ান থিং, দ্যাট এই অ্যাংলো নরম্যান যেই যারা ছিল তারা হচ্ছে ফ্রান্সের বাসিন্দা ছিল, এবং তারা এই 1066 সালে গিয়ে ইংল্যান্ডটা দখল করে ফেলে। এখন ফ্রান্স থেকে ইংল্যান্ডের কেমন কী দূরত্ব, এটা আপনি আমাদের যদি আন্তর্জাতিক ম্যাপটা দেখেন তাহলে ইউ ক্যান ইজিলি রিয়ালাইজ দেন যে কেন তারা এটা করছিল। আচ্ছা, এখন অ্যাংলো নরম্যান, আরেকটা কথা বলতে যাই, এই অ্যাংলো নরম্যান যারা আছে তারা অনেক সুঠামদের অধিকারী ছিল। একটা মুভিও আছে, ইউ ক্যান চেক আউট। তো অ্যাংলো নরম্যান যারা ছিল তারা 1066 সাল থেকে নিয়ে শুরু করে 1340 সাল পর্যন্ত তারা এইখানে ছিল, এবং তারা এই আলোচনাটা অন্তর্বেন্দে ছিল। এখন অ্যাংলো নরম্যান পিরিয়ডের পরে আমার যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দ্য এজ অফ চসার। ঠিক আছে, এই চসার তারা আবার কি করলো, 1340 থেকে নিয়ে 1400 সাল পর্যন্ত। এখন এই যে চসার ছিল, তিনি ওই সময় একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, ইংলিশ সাহিত্যিক। আচ্ছা, তারপরে আমরা যেটা পাচ্ছি, এই চসারের পরেই কিন্তু আমার শুরু হয়ে গেল ডার্ক অথবা ব্যারেন পিরিয়ড। এই ডার্ক এবং ব্যারেন পিরিয়ড কেন বলছি? কারণ হচ্ছে সেই সময় আমার ওখানে ফরাসি বিপ্লব শুরু হলো। ওইখানে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কারণে ওইগুলো ভাঙাচোরা, অনেকগুলো ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তারা সাহিত্য চর্চার যে পরিবেশ সেইটা হারায়, এবং এই কারণেই এই 1400 সাল থেকে নিয়ে শুরু করে তারা এই 1500 সাল পর্যন্ত কোনো ধরনের সেই রকম মানে উল্লেখযোগ্য বা পুঁথিগত ওই রকম কোনো আমাদের এই সাহিত্য রচনা সেই সময় হয়নি। ব্যতিক্রম আছে খুব কম, কিন্তু এটা আমাদের মধ্যে পড়বে না। এখন এই দ্য মিডল ইংলিশ পিরিয়ডটা আমরা মনে রাখবো কি করে? মিডল ইংলিশ পিরিয়ডটা মনে রাখার জন্য আমরা এখানে ছোট্ট একটা ছন্দের অবতারণা করেছি। আমরা বলছি 1066 সালে, কত সালে? 1066 সালে মধ্যবয়সী নরমান তিনি কি করলেন? তাহলে 1066 সালে মধ্যবয়সী নরমান চসার এবং ব্যারেনের সাথে 1500 সালে গিয়ে বন্ধুত্ব করলেন। আরও একবার বলছি, আগেই বলেছি, এই নরমান যারা আছে তারা অনেক বেশি কি সুঠামদের অধিকারী, এবং তারা অনেক দিন পর্যন্ত ধরে নিচ্ছে যে তারা বাঁচতে পারবে। তো এইখানে টোটাল যে ঘটনাটা ঘটছে আপনার 1066 সাল থেকে নিয়ে 1500 সাল পর্যন্ত, তো এইখানে অলমোস্ট 236 বছরের একটা কাহিনী। তো ধরে নিচ্ছি আমি 1066 সালে মধ্যবয়সী নরমান চসার এবং ব্যারেনের সাথে 1500 সালে গিয়ে বন্ধুত্ব করছে। ঠিক আছে, এবার আমরা যে আলোচনাটাতে যাব সেটা হচ্ছে রেনেসাঁসের পিরিয়ড। আচ্ছা, রেনেসাঁস শব্দটার মানে হচ্ছে বিপ্লব। ঠিক আছে, তো আমরা এখানে লক্ষ্য করলাম যে তারা এই অর্থাৎ বিপ্লবের কারণে যেই ঘটনাটা ঘটলো, অর্থাৎ যে বন্ধ্যাদশা একটা আসলো, সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেল, পরবর্তীতে কিন্তু এই সাহিত্য চর্চা আবার যে শুরু হবে, কারণ কোনো কিছু তো থেমে থাকে না, তাই না? তো এখানে দ্য রেনেসাঁস পিরিয়ডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি প্রিপারেশন ফর রেনেসাঁস। এই যে একটা ট্রানজ্যাকশন থেকে আরেকটা ট্রানজ্যাকশনে আমরা যাব,
ঠিক আছে। এই কারণে কিন্তু আমরা এই 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত অলমোস্ট 50 ইয়ার দেখি সেখানে সময়গুলো প্রয়োজন ছিল প্রিপারেশান নেওয়ার জন্য, নতুন একটা পিরিয়ডে ডাইভার্ট হওয়ার জন্য, কনভার্ট হওয়ার জন্য। ঠিক আছে, এখন এই রেনেসাঁস পিরিয়ডের প্রিপারেশানের পরেই মূলত আমার এলিজাবেথ পিরিয়ডটা শুরু হয়ে যাবে। এলিজাবেথ পিরিয়ডটা আমরা লক্ষ্য করছি 1558 সাল থেকে নিয়ে 1603 সাল পর্যন্ত। এখানে অলমোস্ট আমরা লক্ষ্য করছি প্রায় 45 বছর পর্যন্ত। এইখানে এই পিরিয়ডের মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু আমাদের সাহিত্যিক আসবে, এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে পড়তে থাকবো। এখন আমরা আমাদের এইখানে অর্থাৎ রেনেসাঁস যুগের সবচাইতে গুরুত্বপূর্ণ যে যুগটা সেটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি ইংরেজি সাহিত্যের সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সেটা হচ্ছে শেক্সপিয়র। তিনি মূলত আমার এই জ্যাকোবিয়ান পিরিয়ডের একজন কবি। ঠিক আছে, এখন উনি 1590 সাল থেকে নিয়ে 1616 সাল পর্যন্ত, এটা আমরা পরবর্তীতে আলোচনায় যাব। জ্যাকোবিয়ান পিরিয়ডের পরে আমার আসছে ক্যারোলিন পিরিয়ড। ক্যারোলিন পিরিয়ড হচ্ছে 1625 থেকে নিয়ে 1649 সাল পর্যন্ত এই ক্যারোলিন পিরিয়ডটা ছিল। এখন এই ক্যারোলিন পিরিয়ডের পরেই মূলত আবার শুরু হয় এই আমাদের রাজতন্ত্রের সমাপ্তি। রাজতন্ত্র সে সময় অনেক বেশি আপনার বাধা বিপত্তির মধ্যে পড়ে, তর্ক বিতর্কের মধ্যে পড়ে এবং একটা পর্যায়ে যায় কমনওয়েলথের সৃষ্টি হয় এবং কমনওয়েলথ বেশি দিন থাকতে পারে না। সেইখানে আমার এই কমনওয়েলথ থেকে অর্থাৎ 1649 থেকে 1660 সাল পর্যন্ত মাত্র 11 বছর কমনওয়েলথ অর্থাৎ প্রজাতন্ত্র সেইখানে ছিল। ঠিক আছে, আরও একটা কথা বলে দিতে চাই, এই প্রজাতন্ত্র যেহেতু পরবর্তীতে যা রাজতন্ত্র হইল, এই যে এখানে প্রজাতন্ত্র হয়েছিল, এই জন্য আমরা আন্তর্জাতিক বিষয়ে একটা প্রশ্ন পাবো যে পৃথিবীর কোথায় গণতন্ত্র প্রথম চালু হয়েছিল? উত্তরটা হবে প্রাচীন গ্রিস। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি এই যে পুরো আমার রেনেসাঁস পিরিয়ডটা আছে, এটাকে আমরা গল্পের মাধ্যমে মনে রাখতে কীভাবে পারা যায় সেটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করেছি। আমরা বলছি 1500 সালে রেনেসাঁ নামের এক রাজকুমারী বা রাজকন্যা যেটাই বলেন না কেন, সে এলিজাবেথের প্রেমে পড়ে। এলিজাবেথের প্রেমে পড়ার কারণে তার ভাই রেনেসাঁসের ভাই জ্যাকোবিয়ান এবং ভাবি ক্যারোলিন ষড়যন্ত্র করে রাজতন্ত্রর শেষ করে কমনওয়েলথ এর পিরিয়ডটা চালু করা, অর্থাৎ কমনওয়েলথ অর্থাৎ প্রজাতন্ত্র শুরু করলো। আবার বলছি 1500 সালে রেনেসাঁস নামের একজন রাজকন্যা এলিজাবেথের প্রেমে পড়ায় তার ভাই জ্যাকোবিয়ান এবং ক্যারোলিন ষড়যন্ত্র করে রাজতন্ত্রের খতম করে কি করলেন? প্রজাতন্ত্র অর্থাৎ কমনওয়েলথ চালু করেছিলেন। কত সালে? 1660 সালে। যে যেভাবে পারবেন এটা মনে রাখার জন্য এটা করতে হবে, এটা আপনাদের পড়তে হবে। আচ্ছা, এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা লক্ষ্য করব যে এখানে 1660 থেকে নিয়ে 1798 সাল পর্যন্ত, 1660 সাল থেকে 1800 অর্থাৎ 1660 থেকে 1798 সাল পর্যন্ত দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই ক্ষেত্রে আমরা বেশ কিছু সাবসেকশন পাবো, যেমন হচ্ছে আমার রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ডে আমরা দেখতে পাবো যে 1660 থেকে নিয়ে 1700 পর্যন্ত প্রায় 40 বছর তারা রেস্টোর করেছে, পুনরুদ্ধার করেছে। হ্যাঁ, কেমন পুনরুদ্ধার করেছে? এই যে বললাম যে রাজতন্ত্রের খতম করে তারা প্রজাতন্ত্র নিয়ে আসলো এবং প্রজাতন্ত্রের খতম করে আবার তারা রাজতন্ত্রতে এই যে রেস্টোরেশনটা করবে। ঠিক আছে, এবার আমরা বলবো আগাস্টান পিরিয়ড। এই আগাস্টান পিরিয়ড প্রায় 45 বছর। আমাদের বিখ্যাত সাহিত্যিক আগাস্টান, তিনি মূলত তার কারণেই এই পিরিয়ডটার নাম হয়েছে আগাস্টান। এবার আমরা দেখব এজ অফ সেন্সিবিলিটি। এই এজ অফ সেন্সিবিলিটি অনেকগুলো সংবেদনশীল ঘটনা ঘটবে, এই কারণে আমরা এটার নাম দিয়েছি সেখানে তারা যে এজ অফ সেন্সিটিভিলিটি। এখন কথা হচ্ছে এটাকে আমরা মনে রাখবো কীভাবে? হ্যাঁ, এটাকে মনে রাখার জন্য আমরা হালকা একটা ছোট্ট ছন্দের প্রবর্তন করেছি। সেইখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে 1660 সালে, কত সালে দেখেন তো? 1660 সালে কি করছে? ক্লাসিক্যাল এক রেস্টুরেন্টে 1660 সালে এই যে ক্লাসিক্যাল এক রেস্টুরেন্টে, এই হচ্ছে এক রেস্টুরেন্টে অগাস্টান নামের এক পুঁথি পাঠ করলে এই যে জনগণ ছিল তাদের কি হলো? সেন্স ফিরে আসলো এবং তারা তখন কি করছে? তখন তারা ফিরে যাচ্ছে আমার এই কমনওয়েলথ থেকে, আবার তারা রাজতন্ত্রতে যাবে। হ্যাঁ, এইবার আমরা দেখব যে যখন আমার নিও ক্লাসিক্যাল যুগ শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা মূলত এই রোম্যান্টিক পিরিয়ডে প্রবেশ করছি। রোম্যান্টিক পিরিয়ডে কি হচ্ছে? রোম্যান্টিক পিরিয়ডে আমরা দেখব যে 1798 সাল থেকে নিয়ে আমার 1832 সাল পর্যন্ত এই রোম্যান্টিক পিরিয়ডটা আমার চলবে। রোম্যান্টিক পিরিয়ড মধ্যে বিখ্যাত সাহিত্যিক ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, তাদেরকে আমরা আস্তে আস্তে খুঁজে পাবো। ঠিক আছে, এবারে আমরা দেখব যে ভিক্টোরিয়ান পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডের পরে আমার যে ভিক্টোরিয়ান পিরিয়ড আসবে, এই ভিক্টোরিয়ান পিরিয়ডেই আমরা দেখতে পাবো
আরও বেশি বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিক, কারণ অলরেডি 1832 সাল যেহেতু চলে এসেছে। সো আমরা আস্তে আস্তে আধুনিক যুগের দিকে প্রবেশ করছি। হ্যাঁ, এই ভিক্টোরিয়ান পিরিয়ডের পরেই কিন্তু আমার চলে আসবে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড মনে রাখতে হবে 1901 সাল থেকে নিয়ে 1939 সাল পর্যন্ত ছিল আমার মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড কিন্তু তারপরে আর ছিল না, কেননা 1939 সালের পরে আমার পোস্ট মডার্ন পিরিয়ড এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত চলবে কি পোস্ট মডার্ন পিরিয়ড। কত থেকে? 1939 থেকে নিয়ে বর্তমান পর্যন্ত। এখন ইংলিশ লিটারেচারের এই পার্টটুকু কেউ যদি ঢালাওভাবে মুখস্থ করতে যায় তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা কি করব, এই কারণে এটাকে আমরা বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করব এবং বিভিন্ন ছন্দে যে যেভাবে পারেন সেভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।